যে মেয়েটি সকালবেলা ওয়াশরুমের জন্য 30-40 মিনিট দাঁড়িয়ে থাকে, যে মেয়েটি ঠিকমতো নাস্তা করতে পারে না, যে মেয়েটি রাতে ঘুমোতে পারে না ঠিকমতো, আপনি তাকে চাচ্ছেন যে সে অক্সফোর্ডের মানের শিক্ষয়িত্রী হচ্ছে না কেন? আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি, উই আর দ্য নাম্বার ওয়ান। বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কখন জানেন? এরশাদ সাহেবের রিজাইনে। আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিতাম, সামনে এক ভাই আরেক ভাইয়ের জীবন নেবে। শিক্ষাকে তো আমি বন্ধ করতে পারি না, মানে শিক্ষা সার্বজনীন হইতে হবে। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আজকে আমরা আলোক করব একটি ভিন্ন বিষয় নিয়ে এবং খুব জরুরি বিষয় নিয়ে, উচ্চশিক্ষার সংকট এবং সম্ভাবনা। আমরা জানি দেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আগে থেকেই আছে। অনেক ছাত্র দেশের বাইরে চলে যাচ্ছেন, ফেরত আসছেন না। ইভেন অনেক শিক্ষকও আছেন যারা পিএইচডি করতে গিয়ে বা উচ্চশিক্ষার জন্য গিয়ে আর ফেরত আসেন না। এ ধরনের নানা সংকট রয়েছে। এসব সংকট নিয়ে আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম। তিনি দীর্ঘদিন শিক্ষকতায় আছেন, শিক্ষাক্ষেত্রের সব শাখায় তিনি কাজ করেছেন। এবং এই সুযোগে আপনাদের জানিয়ে রেখে আমি যে শুরুতেই বললাম যে অনেক শিক্ষকও আছেন যারা দেশের বাইরে গিয়ে ফেরত আসেন না, বাট তিনি কিন্তু কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছিলেন এবং উচ্চশিক্ষা শেষে আবার কিন্তু দেশে ফিরে এসেছেন। আজকে আমরা কথা বলবো। আবারও বলি, অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ডেইলি টাইমস পত্রিকাকে। আমি শুরুতে যে আলাপ করছিলাম স্যার, শিক্ষাক্ষেত্রে অনেক সংকটও আছে, অনেক সম্ভাবনাও আছে স্যার। তো আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলেন একটু। আমাদেরকে বাস্তবতাটা বুঝতে হবে যে আমাদেরকে অনেকে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান এত নিচে কেন। জি স্যার। একদম সরকারি কর্মকর্তারা। জি বলেন। আমি একটা মিটিংয়ের মধ্যে আমি বললাম যে সেক্রেটারি মহোদয়, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের কার কার ছেলে মেয়ে বাইরে পড়ে? জি জি। আমার ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করছে। আমি হাত তুলে বললাম। জি জি। আপনাদের বলেন কার কার ছেলে মেয়ে পড়ে? আমার হাত তুলছে। জি জি। তাই আমি বললাম যে আপনাদের যাদের ছেলে মেয়ে স্কলারশিপ পায়নি, কত টাকা লাগছে বলেন? 2 কোটি, 2.5 কোটি টাকা। তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পেয়ার করছেন হার্ভার্ডের সাথে, জি স্ট্যামফোর্ডের সাথে, অক্সফোর্ডের সাথে। জি জি। তো আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তো আপনার ছেলেটা কোন জায়গায় থাকে, কি খাওয়া দাওয়া করে, কি পরিবেশে জীবনযাপন করে? জি জি। আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছেলে জি যার বাবা কৃষি কাজ করে, জি। আরেকজনের বাবা রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, অথবা একটা ছোট চাকরি করে। আমি তাকে থাকতে দিতে পারি না, খেতে দিতে পারি না, ঘুমানোর জায়গা দিতে পারি না। যে ছেলেটি 30টা ছেলে যখন একটা রুমে থাকে, শুধু সকালবেলা ওয়াশরুম ব্যবহার করার জন্য তাকে 30 থেকে 40 আমি স্যার মহাশূন্যে গণরুমে ছিলাম, তাই না? অনেকে আমরা এক রুমে ছিলাম, 30-40 মিনিট আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। তো যে মেয়েটি সকালবেলা ওয়াশরুমের জন্য 30-40 মিনিট দাঁড়িয়ে থাকে, যে মেয়েটি ঠিকমতো নাস্তা করতে পারে না, যে মেয়েটি রাতে ঘুমোতে পারে না ঠিকমতো, আপনি তাকে চাচ্ছেন যে সে অক্সফোর্ডের মানের শিক্ষয়িত্রী হচ্ছে না কেন, বা হার্ভার্ডের হচ্ছে না কেন? আপনি বাংলাদেশের মতো যত দেশ আছে পৃথিবীতে, আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি, উই আর দ্য নাম্বার ওয়ান। আপনি পৃথিবীর অন্য যে দেশগুলো, বাংলাদেশের মতো দেশ আছে, আপনি থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে আপনি আসেন, দেখেন আমরা, হ্যাঁ অবশ্যই ইন্ডিয়ার 2-4টে ইউনিভার্সিটি আমাদের চেয়ে বেটার আছে। জওহরলাল ইউনিভার্সিটি, সেখানে কিন্তু আবার অন্য প্রশ্ন আছে যে IIT ভেরি গুড, শিক্ষকরা কিন্তু বেশি বেতন পান, অনেক বেশি, অনেক বেতন। আর IITর যে পরিবেশ আপনি যদি দেখতেন আর কি। তো তখন আর ওনারা কথা বলেন না। আমি যে প্লিজ, আমি যে আমার এই গরিবের ছেলেটাকে লেখাপড়া করাইয়া তাকে বের করে একটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসতে পারছি, সেটা আমার জীবনের চরম সাকসেস বলে আমি মনে করি। আর তারপরেও গিভেন দিস সিচুয়েশন, এই অবস্থার পরেও আপনার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কি ওয়ার্ল্ড ক্লাস রিসার্চার হয়নি? অনেক আছে। তারা কি হার্ভার্ডে চান্স পায়নি? তারা কি অক্সফোর্ডে চান্স পায়নি? কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলে কি চান্স পায়নি? চিটাগাংয়ের চান্স পায়নি? তো আপনি তো, সবাই তো একরকম মেধাবী হবে না, পৃথিবীর কোথাও নেই।
সুতরাং ব্লেম কাউকে না করে চলুন, আমাদের গিভেন দ্য সিচুয়েশনের মধ্যে আমরা যার যার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করি। দেশকে আসলে সবাইকে ভালোবাসতে হবে। জি স্যার। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন সবার আগে বাংলাদেশ, জি স্যার। মানে আমি যদি আমাকে দেখি শুধু, জি জি জি। তাহলে তো আমি অন্যকে দেখতে পারবো না। জি স্যার। প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরী স্যার আজ থেকে 20 বছর আগে একটি কথা বলেছিলেন। জি স্যার। একটা কনভোকেশন স্পিকার হিসেবে ওনাকে ইনভাইট করেছিলাম আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটিতে, জি যে বাংলাদেশের 2টি বড় সমস্যা তৈরি হবে, শুরু হয়ে গেছে। একটি হচ্ছে সেলফিশনেস, জি জি। আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। এটা কি পুঁজিবাদের বিকাশের কারণে? পুঁজিবাদের বিকাশের কারণে হচ্ছে, আপনার সোশ্যাল নর্মস ভ্যালুস নষ্ট হওয়ার কারণে হচ্ছে। জি আপনার উনি পরিষ্কার বললেন যে আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিতাম, জি। এই সামনে এক ভাই আরেক ভাইয়ের জীবন নেবে। কি এখন কি পুরোপুরি হচ্ছে না? এটা প্রচুর আপনি দেখবেন যে সামান্য জি জমি জমার ভাগ নিয়ে ভাই ভাইয়ের মধ্যে জি জি জি। গন্ডগোল হচ্ছে। হুম হুম। উনি আরেকটা কথা বলছিলেন, সেটা বলছিলেন দুর্নীতি। চিন্তা করেন, আমার এখনো মনে পড়ে, যেটা আমার গ্রাম ছিল যখন, এখন তো শহর, জি ওখানে একটি লোক ডিসি অফিসে কেরানির কাজ করতেন। জি জি। সবাই জানতো উনি ঘুষ খান। ওনাকে কেউ মসজিদে নামাজ পড়তে অ্যালাউ করতেন না, ওনার সাথে কেউ একসাথে দাঁড়াতেন না, হুম। ওনাকে কেউ কোনো সোশ্যাল ইভেন্টে দাওয়াত করতেন না। দাওয়াত করতেন না, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, কোনো অনুষ্ঠান মানে ওনাকে- ঘুষের প্রতি একটা ঘৃণা ছিল মানুষের, হ্যাঁ, কেউ ওনার সাথে মিশতে চাইতো না। এবং উনি হয়তো সম্মানিত ব্যক্তি। সেই সবচেয়ে। দেশ কোথায় চলে গেছে। এবং আমার অভিজ্ঞতায় কি বলে জানেন, বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কখন জানেন? জি এরশাদ সাহেবের রিজাইমে। কারণ কিরকম এরশাদ স্যার? সাহেব নিজে দুর্নীতিগ্রস্ত লোক ছিলেন, জি আমি যতটুকু সবাই আমরা জানি, এবং নিজেও খুব যে ভালো মানুষ ছিলেন, ওনার চারিত্রিক নানা প্রবলেম চারিত্রিক ছিল নানা বিষয় ছিল। উনি এবং খুঁজে অনেকটা ওপেন ছিল। উনি খুঁজে খুঁজে বের করেছেন জি কোন লোকটা অসৎ, হুম। তাকে উনি সোশ্যাল লিডার বানিয়ে দিয়েছেন। জি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ওই জায়গাটায়। বটগাছ উনি বুনে দিয়ে গেছেন, জি জি। এটা এখন ছড়িয়ে গেছে। কখনোই আপনার আগের যে রাজনীতিবিদরা যারা ছিলেন, সেটা আপনার আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, অন্য যে কোনো দলের হোক, সমাজের সম্মানিত লোকটি পলিটিক্স করতেন এক সময়। অনেক অনেক অনেকেই অনেক ভালো ছিলেন। জি জি এবং আজকে যে ভালো মানুষরা পলিটিক্স করতে পারে না, জি স্যার। তার কারণটা হচ্ছে যে এনভায়রনমেন্ট নেই। জি স্যার। এটি কিন্তু একটা বড় সংকট। আপনি যেটি বিশাল বললেন যে, সংকট। যেমন আগে হয়তো আপনাদের সময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবীরা রাজনীতি হ্যাঁ। করতেন, কিন্তু এখন কিন্তু সেই আমার মনে হয় সেই। অবশ্যই আমরা আমাদের সময়ে জি স্যার। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের বক্তৃতার ক্যাসেট বিক্রি হতো, জি ওনার যত বক্তৃতা হতো, জি স্যার। নিউ মার্কেট থেকে সমস্ত রেকর্ডিং কোম্পানিগুলো এসে ওনার বক্তৃতা রেকর্ড করতো, এটা পরে বিক্রি হতো। জি 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 মুজাহিদুল ইসলাম সেলিম জি, ফার্স্ট জি। ক্লাস ফার্স্ট ছিলেন। হ্যাঁ, জি জি তো এরকম বহু আরেকজন আছেন, নামটা পাবলিকেটেড ছিলেন, এখন আপনার সিরাজ ভাই আমার পাশেই ছিলেন, জীবনে সেকেন্ড রান নেই। জি 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 হ্যাঁ, উনি এখন আমেরিকাতে আছেন, উনিও পলিটিক্স করতেন, জি জি আমরাও পলিটিক্স করেছি। জি স্যার। কোশ্চেন হচ্ছে যে আপনার একটা ফিলোসফি থাকতে পারে। অনেকেই বলে যে তুমি তো ওই পলিটিক্স করো, হুম, হুম, হুম। তা আমি তো, একজন তো হিন্দু, একজন তো বৌদ্ধ, জি স্যার। একজন তো খ্রিস্টান, জি পার্থক্য তো থাকবেই। জি জি আপনার আমার ফিলোসফি যাই থাকুক না কেন, মানে রাজনৈতিক ফিলোসফি যাই থাকুক না কেন, জি স্যার। একটি ফিলোসফি আমাদের সবার থাকা উচিত, সেটা হলো আমি ডিসিশন মেকিংয়ে নিরপেক্ষ কিনা। জি 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 আমি টিচার হিসাবে কে ছাত্রদল করে, কে ছাত্রলীগ করে, কে শিবির করে, জি স্যার। এটা আমার দেখার বিষয় না। জি স্যার। কে ছাত্র ইউনিয়ন করে, আমি দেখবো সে আমার স্টুডেন্ট, জি স্যার। তার সাথে আমার পরিচয় একটা, অন্য কোনো পরিচয় নেই। সান্ধ্যকালীন কোর্স নিয়ে অনেক সমালোচনা হচ্ছে স্যার, যে বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেটের দামও অনেক সময় কমে যাচ্ছে। যেমন ধরুন সান্ধ্যকালীন কোর্সে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়, এখানে কোনো প্রকার স্বজন প্রীতি, কোনো প্রকার মানে ভর্তিটা একদম 100% ফেয়ার। সান্ধ্যকালীন কোর্সে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো 100 জনের মধ্যে একজন চান্স পায়, বা সান্ধ্যকালীন কোর্সে কিন্তু এটি নাই। এটি বলা হয় যে এই কারণে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান কমে যাচ্ছে, কারণ যিনি এত কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ভর্তি হলেন তারও যে স্ট্যাটাস,
সান্ধ্যকালীন যে পাশ করলেন তারও একই সার্টিফিকেট, এটি না, একটা সমালোচনা আছে এটা কিন্তু হ্যাঁ সমালোচনা একটা আছে, কিন্তু সার্টিফিকেট কিন্তু একই না। এক না না না, কারণ আমাদের মনে করেন যারা সান্ধ্যকালীন এমবিএ করে জি স্যার। ওদের পরিষ্কার লেখা থাকে এক্সিকিউটিভ এমবিএ। ও আচ্ছা আচ্ছা আর যারা দিনের বেলায় করে জি স্যার। ওদের হচ্ছে শুধু এমবিএ। আচ্ছা আচ্ছা এবং যারা প্রফেশনাল লোকজন, মানে শিক্ষাকে তো আমি বন্ধ করতে পারি না, জি মানে শিক্ষা সার্বজনীন হইতে হবে। জি 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 আপনি জানেন যে উন্নত দেশে জি স্যার। ওই 60 বছর বয়সেও সে চাইলে পড়াশোনা করতে পারে, আচ্ছা, কেউ বাধা দিবে না। আমার টিচারই সৈয়দ আবুল কালাম আজাদ যখন আপনার আমেরিকাতে এমবিএ করতে গেছে, উনি তো ইউনিভার্সিটি ট্রেজারার ছিলেন। হ্যাঁ, ওনার পাশে বলে যে আমার বয়স শহীদ, আমি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার বয়স কত 35, হুম, আর আমার পাশে এক বৃদ্ধা মহিলা জি স্যার। 65 এইজ, উনি এমবিএ করছেন। তোকে জিজ্ঞাসা করলাম তুমি এখন এমবিএ করতেছো কেন? কয় আগে তো চাকরি টাকরি করছি, সময় পাই নাই, জি স্যার। তো এত নাম টাম শুনছি, এখন বাসায় বসে থাকি, তো একটু লেখাপড়া করি। জি তা স্যার। আমার সবাই যে খারাপ করছে সান্ধ্যকালীন তা কিন্তু নয়, এটা প্রয়োজন আছে স্যার, অনেকে আপনি মনে ভালো করেন? করছে, অবশ্যই প্রয়োজন আছে। জি স্যার। কারণটা হচ্ছে যিনি ব্যাংকের এমডি, জি স্যার। ওনার পক্ষে তো দিনের বেলা কোনো ক্লাস করা সম্ভব নয়, জি জি বা ডিএমডি অথবা জিএম। এখন উনি যদি এই 1.5 বছরের কোর্স, 2.5 বছরে 2টা করে কোর্স নিয়ে শুক্রবারে ক্লাস করে বা বন্ধের দিন ক্লাস করে অথবা সন্ধ্যায় ক্লাস করে যদি উনি ওনার নিজেকে ডেভেলপ করতে ওনাকে পারেন। ডেভেলপ করতে চান, জি স্যার। তাহলে আমি কেন সেটা বাধা দিই?